আজকে আমাদের মোট আমরা টাইপ 1 করব, গুণগত রসায়নের টাইপ 1। এবং আমাদের এই যে ভিডিওগুলো আমরা করব, ক্লাসগুলো করব এই চ্যাপ্টারের A to Z পড়ার জন্য। তো সেখানে পড়ার ক্ষেত্রে আমরা টাইপ 1 এর টপিকগুলো কি কি পড়বো সেগুলো একটু দেখলাম। ঠিক আছে, চলেন আমরা একটু শুরু করি। তো টাইপ 1 আমাদের পরমাণু নিয়ে প্রায় একেবারে শুরুর দিকে কথা বলেছেন খ্রিস্টপূর্ব 460 সালে। খ্রিস্টপূর্ব মানে বুঝেন তো ভাইয়া? আমাদের যে মুসলিম ধর্মের নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, তার জন্মের প্রায় 460 বছর পূর্বে তাকে বলা হয় খ্রিস্টপূর্ব। ঠিক আছে, তো খ্রিস্টপূর্ব 460 সালে বিজ্ঞানী লুসিপাস বিজ্ঞানী ডেমোক্রিটাস লুসিপাস এবং 460 সালে বিজ্ঞানী ডেমোক্রিটাস, লুসিপাস এবং ভারতীয় বিজ্ঞানী আচার্য কনাথ বলেন অ্যাটমের ইতিহাস। হ্যাঁ, পদার্থ হলো কি বলতেছে ভাই এখানে দেখেন, পদার্থ হচ্ছে অসংখ্য ক্ষুদ্র অবিভাজ্য কণার সমষ্টি। বুঝতে পারছি কি ভাইয়া? এই যে অবিভাজ্য কণার সমষ্টি, এখন কথা হচ্ছে অবিভাজ্য জিনিসটা কি? আপনারা কি বলতে পারেন অর্থ কি? যাকে আর ভাঙা যায় না, যাকে আর ভাঙা যায় না। ওকে, তার মানে কি? এমন কিছু কণা দ্বারা গঠিত যেই সকল কণাকে আর ভাঙা যাবে না। এই যে অবিভাজ্য কণার নাম দেন ডেমোক্রিটাস হলো কি? পরমাণু। এই অবিভাজ্য কণাটার নাম দেন অবিভাজ্য কণার নামকরণ করেন অ্যাটম বা পরমাণু। অ্যাটম বা পরমাণু, এটা কে দেন ভাইয়া? বিজ্ঞানী ডেমোক্রিটাস। আচ্ছা, ডেমোক্রিটাস, লুসিপাস এবং ভারতীয় বিজ্ঞানী আচার্য কণাদের প্রায় 100 বছর পর, অর্থাৎ খ্রিস্টপূর্ব 360 সালে দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল, নাম শুনেছেন তো? পাগল ছিলেন। অ্যারিস্টটল বলেন পদার্থ হচ্ছে অবিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ভাইয়া? অবিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত। আচ্ছা বলেন তো, এই যে বললাম অবিচ্ছিন্ন দ্বারা বোঝায় যাকে ভাঙলে তা বাদে অন্য কিছু পাওয়া যায় না, তা বাদে অন্য কিছু পাওয়া যায় না। বুঝতে পারছি কি জিনিসটা? আচ্ছা, এবং এই যে মতামতটা আছে, এটা একটা ভুল মতামত। হ্যাঁ, কিন্তু উনি তৎকালীন সময় অনেক শক্তিশালী ছিলেন, এই জন্য এই মতামতটা, উক্ত মতামত প্রায় 2000 বছর প্রচলিত ছিল। প্রায় 2000 বছর যাবৎ
প্রচলিত ছিল। বিজ্ঞানী আইজ্যাক নিউটন লেখাকে তার পদার্থের গঠন সম্পর্কিত প্রস্তাবিত তত্ত্বের সাহায্যে বিজ্ঞানী ডেমোক্রিটাস লুসিপাস এবং আচার্য কণাদের মতবাদকে সমর্থন জানান বা সমর্থন করে। তার মানে এখন পর্যন্ত তিনটা ইতিহাস থেকে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত সত্য হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস, আচার্য কোনাদ এবং লুসিপাস, তারা হচ্ছে এখন পর্যন্ত সত্য। বিজ্ঞানী অ্যারিস্টটল হচ্ছে এখন পর্যন্ত ভুল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমি মুছবো ভাইয়া। 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন তার পরমাণুবাদের মাধ্যমে পুনরায় বিজ্ঞানী ডেমোক্রিটাস লুসিপাস এবং আচার্য কোনাদের মতবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করে। অর্থাৎ পদার্থগুলো অসংখ্য ক্ষুদ্র অবিভাজ্য কণার সমষ্টি। আচ্ছা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা চারটা বিজ্ঞানীর কথা নিয়ে আলোচনা করলাম, চারটা বিজ্ঞানীর কথা থেকে কি প্রমাণিত হয়? যে প্রমাণিত এখন পর্যন্ত আলোচনা যা করলাম, যে মূল কথা হচ্ছে হলো এইটা। মূল কথা কি ভাইয়া? যে পদার্থ হচ্ছে অসংখ্য ক্ষুদ্র অবিভাজ্য কণার সমষ্টি, এবং তার নাম কি ভাইয়া? পরমাণু। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণু কে ভাইয়া? খেয়াল রাখবেন, সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণুর নাম হাইড্রোজেন। আচ্ছা, কেউ বলতে পারবেন হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? ক্ষুদ্রতম, এবং এটার ব্যাস 0.1 ন্যানোমিটার। এবং কত মিটার হবে ভাইয়া? কত মিটার? আমি যদি ন্যানোমিটার বললাম, কত মিটার হবে? একটু খেয়াল রাখবেন, এটা হবে 1 গুণন 10⁻⁻10 মিটার। কত সেন্টিমিটার ভাইয়া? 10⁸ সেন্টিমিটার। ঠিক আছে,
তারপর আমি যদি বলি কত আংস্ট্রম, 10 আংস্ট্রম। এখানে একটা আর অনেক শেখা যায়। তো এটা শেখার জন্য আপনাদেরকে আমি একটা রিলেশন শিখিয়ে দিচ্ছি, এবং আপনারা সবাই আমাদের যদি বলি 1 মিটার, কয় মিটার ভাইয়া? বিভিন্ন দূরত্বের এককের মাঝে সম্পর্ক। আচ্ছা দেখেন, তাহলে আমরা এটা শিখবো এখন। একেবারে সহজ জিনিস। প্রথমে মিটারের সাথে রিলেশন করে সবার চলেন। 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার ভাইয়া? 100। 100 আমি কিভাবে লিখতে পারি? 10⁻² সেন্টিমিটার। কত মিলিমিটার ভাই? 1000 মিলিমিটার। এটাকে লিখতে পারি 10⁻³ মিলিমিটার। 10⁻³ মিলিমিটার। তারপর কত মাইক্রোমিটার ভাইয়া? মানে 1 মিটার ইকুয়াল টু 10 লক্ষ মাইক্রোমিটার। তাহলে আমি 10⁻6 মাইক্রোমিটার। ঠিক আছে ভাইয়া? তারপর আমরা কি বলতে পারি? ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত? 10⁹ ন্যানোমিটার। কত আংস্ট্রম ভাইয়া? 10⁻10 আংস্ট্রম। কত পিকোমিটার ভাইয়া? 10⁻12 পিকোমিটার। কত ফেমকোমিটার? 10⁻15 ফেমকোমিটার। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি সেন্টিমিটারের সাথে সম্পর্ক করি, জাস্ট শুধু এখানে 1 সেন্টিমিটার বসাই, তাহলে কত হবে দেখেন তো? 10 মিলিমিটার। এই যে 100 দিয়ে ভাগ করে দেন, আবার 100 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, কত মাইক্রোমিটার আসবে? 10⁻4। যারা বুদ্ধিমান তারা 7 ন্যানোমিটার। 10⁻8 আংস্ট্রম। 10⁻10 পিকোমিটার। 10⁻13 ফেমকোমিটার। কতগুলো হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি রাখলে তাদের মোট দৈর্ঘ্য 1 মিটার হবে? কেউ পারবেন কি? একটা হাইড্রোজেন পরমাণু আছে যার ব্যাস হচ্ছে, আপনারাই বলছেন 0.1। ঠিক আছে? আচ্ছা, একটু বড় করে আঁকি, আপনারা বুঝবেন না। এটা একটা হাইড্রোজেন পরমাণু যার 0.1 ন্যানোমিটার হচ্ছে ব্যাস। ঠিক আছে? 0.1 ন্যানোমিটার। একটু পাশে থেকে লিখতে হবে 0.1 ন্যানোমিটার। তাহলে এটার পাশে আমি আরো একটা আঁকলাম, এটাও 0.1 ন্যানোমিটার। আরো একটা আঁকলাম 0.1 ন্যানোমিটার। এরকম কয়টা, ধরেন এরকম কয়টা আঁকাইলে একসাথে, যার 6 থেকে শুরু করে 8, 9, 10ও আমরা করেছি, ঐকিক নিয়ম করেছি যে আমাদের লাগবে কি, কতটি রাখলে, তাই না? যে কতগুলো হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে। তাহলে আমরা বলতে পারি না? দেখেন, আমাদের একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত ভাইয়া? একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে এত মিটার। তাহলে আমরা বলতে পারি 10⁻10 মিটার ব্যাস হলো একটি হাইড্রোজেন পরমাণুর। তাহলে 1 মিটার ব্যাস হলো 1/10⁻10টি হাইড্রোজেন পরমাণুর। তাহলে এটা হিসাব করলে আমাদের দেখেন তো, এটা হিসাব করা লাগে না, বুয়েটে আসছিল এটা। হ্যাঁ, বুয়েট 19-20 কি 20-21-এ আসছিল এরকম। দেখে মনে হয় অনেক কঠিন, 10 মার্কের জন্য এসেছিল। খেয়াল করে দেখেন, তাহলে জাস্ট 10⁻, নিচে যদি কি থাকে, আপনারা লগারিদম থেকে শিখে আসছেন, আশা করি আপনারা পারেন এগুলো। যে এরকম থাকে যে লগারিদম ইনভার্স 1 থাকে, এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যায়? 1 হয়ে যায়, তাই না ভাই? এটা আপনারা শিখে আসছেন। অথবা 1 ডিভাইডেড ভাগ যদি কি থাকে, m থাকে, এটাকে কিভাবে লেখা যায়? m ইনভার্স 1। এটা লগারিদমের একটা সূত্র। সেই হিসাব করলে আমরা যদি বেসটাকে উপরে উঠে দিই, আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, 10⁻10টি। এটা যদি আমরা একটু মানে সহজ করি বা সরলীকরণ করি, তাহলে দেখেন এখানে এতগুলো আছে। আমরা 1 কোটি সমান সমান কয়টা শূন্য বলেন তো দেখি করে। দেখেন 1 কোটিতে আমাদের মোটামুটি ভাইয়া 7টা শূন্য থাকে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি কোটিতে নিতে চাই, হ্যাঁ, এত কোটিটি, তাহলে এটাকে কততে ভাগ দিতে হবে? 10⁻7 দিয়ে ভাগ দিলে আমাদের কত থাকবে? 1000 কোটি হাইড্রোজেন পরমাণু। আমি মনে বুঝাতে পারছি আপনাদেরকে ম্যাথটা, একেবারে বেসিক একটা ম্যাথ। সামনে আমরা যখন বড় পরমাণুর ব্যাসার্ধ দিয়ে ম্যাথ করবো, সেটাও করা যাবে, কিন্তু এটা একেবারে বেসিক ভাবে করে ফেলা যায়। ঠিক আছে? তাহলে আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে ওয়াই বলুন, বুঝতে পারলে ওয়াই বলুন। হ্যাঁ, মনিকা আপু, মাশফিক জামান ভাই 7টা, হ্যাঁ, উদাসিনী আপু 7টা, হ্যাঁ, বুঝতে পারলে সবাই ওয়াই বলুন। আমরা পরবর্তী স্টেপে যাব।
পরবর্তী স্টেপে দেখবো। এতক্ষণ পর্যন্ত এই যে ইতিহাস বললাম, এই ইতিহাস থেকে আমরা কি জানতে পেরেছি? পদার্থ কি দ্বারা গঠিত বলেন তো দেখি? অবিভাজ্য কণা গঠিত। এই অবিভাজ্য কণাটার নাম কি? অ্যাটম বা পরমাণু। তো কথা হচ্ছে অ্যাটম বা পরমাণুকে কি করা যায় না? ভাঙা যায় না। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি তার সিদ্ধান্ত উপরের ইতিহাস থেকে এই সিদ্ধান্তে আসা যায় পরমাণু কে ভাঙা যায় না। ঠিক আছে তো? কিন্তু দেখেন এই কথাটাও ভুল, এই তথ্যটাও ভুল। এটা হচ্ছে আমাদের ইতে চলে আসবো আমরা যখন পড়বো 1911 সালে। কি হয়েছিল 1911 সালে? কার কার সাথে যুদ্ধ হয়েছিল মনে আছে? আলফা কণার সাথে স্বর্ণের পাতের নিউক্লিয়াস যে ছিল তার সাথে একটা কনফ্লিক্ট হয়েছিল। সেখানে কে করেছিল? 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা বিচ্ছুরণ পরীক্ষণের সাহায্যে প্রমাণ করেন পরমাণুকে ভাঙলে আরো কণা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে কি করছেন? আলফা বিচ্ছুরণ পরীক্ষণের সাহায্যে প্রমাণ করেন। কি প্রমাণ করেন ভাইয়া? পরমাণুকে ভাঙলে আরো কণা পাওয়া যায়। সেগুলোর ভিতরে সে কি কি পেয়েছিল? প্রোটন। ঠিক আছে? সে মূলত নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। এই পরীক্ষার সাহায্যে উক্ত পরীক্ষার সামনে যখন আমরা পরমাণু মডেল করি, উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। এবং নিউক্লিয়াসের মাঝে এবং বলেন, আচ্ছা ঠিক আছে, এইটুকুই জানা থাকুক আপনার। এবং নিউক্লিয়াসের মাঝে কি কি থাকে ভাইয়া? প্রোটন, নিউট্রন এবং কক্ষপথে থাকে আমাদের ইলেকট্রন। তো মূল কথা হলো যে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম যে পরমাণু অবিভাজ্য না, পরমাণুকেও ভাঙা যায়। তো এইখান থেকে আমরা পরমাণুর ভিতরে প্রায় প্রথমে জানলাম কি পদার্থকে ভাঙা যায় না। এটা কে বলছিল? বিজ্ঞানী বা দার্শনিক অ্যারিস্টটল। সেটা ভুল তথ্য দিয়েছিল। সেই ভুল তথ্যটা প্রায় 2000 বছর পর্যন্ত প্রচলিত ছিল। তারপর তার আগে যদিও ডেমোক্রিটাস বলেছিল, বা সে প্রমাণ করতে পারেনি। তো তারপরে বিজ্ঞানী আইজাক নিউটন, জন ডাল্টন তারা প্রমাণ করেন যে পরমাণু অবিভাজ্য। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড এসে প্রমাণ করে দেন যে পরমাণু অবিভাজ্য না, তাকেও ভাঙা যায়, তাকে ভাঙলেও বিভিন্ন ধরনের কণা পাওয়া যায়। তো সেই কণাগুলো এই পরমাণুর ভিতরে প্রায় 200 ধরনের কণা রয়েছে। পরমাণুতে মোট কণিকা সমূহ। ঠিক আছে? দেখেন আপনারা অনেক বেশি পরমাণুকে ভাঙলে প্রায় 200 ধরনের কণা পাওয়া যায়। তো 200 কণাটা আমাদের বইয়ে নাই। ঠিক আছে? আমাদের বই যেগুলো আছে সব বই মিলে আছে। তো এই পরমাণুকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, পরমাণুকে মোটামুটি এই পরমাণুর ভিতরে যে কণাগুলো আছে তাদেরকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর আছে আমাদের ভাই স্থায়ী কণা, স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা এটাকে একটু মনে রাখার জন্য আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। পেন কি মনে রাখতে পারেন ভাইয়া? যদি এটা মনে রাখার জন্য কিছুই লাগে না, তো আমার মতো যারা একটু ডোমিস্ট আছেন তাদের জন্য খুবই কাজে দিবে। পেনে কি ভাইয়া? পিতে কি? প্রোটন। পিতে কি ভাইয়া? প্রোটন। ইতে কি ভাইয়া? ইলেকট্রন। ইতে কি ভাইয়া?
ইলেকট্রন, আর n থেকে নিউট্রন, n থেকে ভাইয়া নিউট্রন। তাহলে এই তিনটা কি কণিকা ভাইয়া? স্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা বা অস্থায়ী কণিকা যাই বলেন, স্থায়ী কণিকা। এটা আছে প্রায় 100 প্লাস, ঠিক আছে, এটা প্রায় 100টি আছে। আচ্ছা, বাট আমাদের বইয়ে আছে হলো 8টা, বইয়ে দেওয়া আছে 8টি। এই 8টা শিখলেই আমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, এই 8টা মনে রাখার জন্য উপায়টা কি ভাইয়া? 8টা মনে রাখার জন্য উপায় হচ্ছে আমাদের যে একটা রাজনৈতিক দল আছে বিএনপি, সেই বিএনপিটা আগের যেই সরকার ছিল সে তো অনেক তাদের ধরপাকড় করছে, তো তারা নিজেদের নামটা চেঞ্জ করে বিএনপি করে ফেলছিল। হ্যাঁ, সেখান থেকে তারা কি হয়েছিল? আন্দোলনে বিজয়ী হয়ে গেছিল। এইভাবে মনে রাখতে পারি আমরা। আসলে তারা কি মনে রাখবো ভাই? আমরা দেখেন বিএনপি, তারা কি হয়ে গেছিল ভাইয়া? বিএনপিতে হয়ে বিজি হয়ে গিয়েছিল, বিজি। তাহলে বিতে কি ভাইয়া? প্রথম বিতে হচ্ছে আমাদের বোসন কণা। বিতে কি ভাইয়া? বোসন কণা, ঠিক আছে। তারপর আমাদের এনতে কি ভাইয়া? এনতে মনে রাখবেন নিউট্রিনো, নিউট্রিনো নট এ নিউট্রন, নিউট্রিনো। এবং আবার হচ্ছে এনে অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, তারপর আমাদের কি আছে ভাইয়া? পিতে পজিট্রন এবং পাইওন। তারপরে এমে কি আছে ভাই? আমাদের মেসন এবং মিউন, মিউন। এইখান থেকে অনেক এমসিকিউ আসে। হ্যাঁ, এই টপিকটা থেকে অনেক এমসিকিউ আসবে, একটু পরে দেখাচ্ছি কিভাবে এমসিকিউ আসবে। একাডেমিতে আসে, অ্যাডমিশনে আসে, সব জায়গায় আসবে এখান থেকে। আর সর্বশেষ আমাদের কি আছে ভাইয়া? জি। জিতে কি হবে ভাইয়া? গ্রাভিটন। জিতে কি ভাইয়া? গ্রাভিটন। জি প্রশেষ আমাদের যে আছে, যে ভাগে আমরা পরমাণু কণিকা সমূহকে ভাগ করেছি, সেটা হচ্ছে আমাদের কম্পোজিট বা ভারী কণা। এরা আছে মোট 2টা। এটা কয়টা আছে ভাইয়া? 2টা, ঠিক আছে। কে কি? তো মনে রাখার সুবিধার্থে, আমি মনে রাখার সুবিধার্থে, তো আপনারা নাও করতে পারেন। আমি আমার জন্য করতেছিলাম বা করি সবসময়, অড মনে রাখি। অড ভারী কণাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কি করতে হয়? অড লাগে না? একটা ভারী বস্তা বা ভারী কোনো কিছু যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান, তো আপনার জন্য একটু কষ্টকর হয়ে যায়, যেটা অড লাগে। হ্যাঁ, তো ওতে কি ভাইয়া? আলফা কণা। আমরা মনে রাখবো কি? ওতে আলফা কণা। ওতে কি ভাইয়া? আলফা কণা। এটা দেখতে কিরকম? আলফা দিয়ে। তো মনে রাখবেন আলফা কণা কারা ভাইয়া? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের মতো। আবারও বলতেছি মতো, নট এ হিলিয়াম নিউক্লিয়াস। অনেকেই বলবে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। নো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তো কখনোই বলবেন না যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস কি আলফা কণা হয়। এটা কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের মতো। হিলিয়াম থেকে যদি 2টা ইলেকট্রনকে বের করে দেওয়া হয়, যে অবস্থা তৈরি হয় সেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের মতো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আলফা কণা। এখন দেখবো আরো অনেক ধরনের কণা আছে। এই যে এখানে আমাদের যে প্রোটন আর নিউট্রনটা আছে, নিউক্লিয়াসে থাকে, তাদেরকে নিউক্লিয়ন কণাও বলা হয়। এখানে কি ভাইয়া? প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে। আচ্ছা, একটু নিচে লিখে দরকার আছে আমাদের একটা জিনিস বোঝানোর সুবিধার্থে। প্রোটন প্লাস নিউট্রন, এই যে 2টা জিনিস আছে, এদের ভিতর থেকে মনে রাখবেন, যদি নিউট্রন থেকে একটা কণা আছে যার নাম হচ্ছে কোয়ার্ক, নিউট্রন থেকে কোয়ার্ক কি হয়ে যায় ভাইয়া? মাইনাস। কোয়ার্ক যদি কি হয়? মনে রাখবেন, নিউট্রন থেকে যদি কোয়ার্কটা বের হয়ে যায়, তাহলে সেটা প্রোটনে পরিণত হয়। কোয়ার্ক কি বলছি ভাইয়া? নিউট্রন থেকে যদি কোয়ার্ক বের হয়ে যায়, ঠিক আছে, তো সেটা কিসে পরিণত হয় ভাইয়া? কোয়ার্ক। মানে কোয়ার্কটা বের হয়ে যায়, তাহলে প্রোটনে পরিণত হয়। আর প্রোটন এর সাথে যদি যোগ হয়, ঠিক আছে, যদি যোগ হয়, খেয়াল করেন, যদি কোয়ার্কটা যোগ হয় প্রোটনের সাথে, তাহলে সেটা নিউট্রনে পরিণত হয়। আচ্ছা, এই কোয়ার্ক আবার 2 প্রকার। কোয়ার্ক আবার কয় প্রকার ভাইয়া? আমি নিউট্রন
থেকে যদি আমি কোয়ার্কে কি করি ভাই, কোয়ার্কে বাদ দিই, তাহলে সেখানে আমরা কি পাবো, মানে নিউটনের ভিতরে অনেক ধরনের কণা আছে, সেখান থেকে কোয়ার্ক নামক কণাটা যদি বের হয়ে যায়, ঠিক আছে, তাহলে পাওয়া যাবে কি ভাই, প্রোটন। আবার বলতেছি, লাগলে এখানে লিখে দিই, নিউট্রন থেকে কোয়ার্ক নামক কণা বের হয়ে গেলে নিউট্রনটি প্রোটনে পরিণত হয়। এবার কি বুঝতে পারছেন, আমাকে একটু জানান। ঠিক আছে, ঠিক সেম কথাটা উল্টো, যে এটাকে বলছিলাম কি নিউট্রন থেকে যদি কোয়ার্ক কি হয়ে যায় ভাইয়া, বের হয়ে যায়। এবার যদি আমি বলি প্রোটনের সাথে কোয়ার্কটা যোগ হয়, প্রোটন প্লাস কোয়ার্ক যদি হয়, প্রোটন প্লাস কোয়ার্ক যদি হয়, তাহলে সেটা কিসে পরিণত হবে ভাইয়া, নিউট্রনে। প্রোটন প্লাস কোয়ার্ক যদি হয় তাহলে সেটা কিসে পরিণত হবে ভাইয়া, নিউট্রনে। এবার কি ধরনের ভাইয়া, কোয়ার্ক আবার দুই ধরনের, সেটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আচ্ছা, কোয়ার্ক আর লিখলাম না, স্থায়ী কোয়ার্ক। আরেকটা হচ্ছে আমাদের অস্থায়ী কোয়ার্ক। ঠিক আছে, স্থায়ী কোয়ার্ক আবার দুই প্রকার, স্থায়ী কোয়ার্ক আবার হচ্ছে দুই প্রকার। বলতেছি ভাইয়া, স্থায়ী কোয়ার্ক কয় প্রকার, দুই প্রকার। আপ কোয়ার্ক, আচ্ছা আপ কোয়ার্ক, ঠিক আছে, মনে রাখবেন আপ কোয়ার্ক। আচ্ছা, আপ কোয়ার্কের একটা চার্জ আছে, এটা একটু মনে রাখেন, সামনে আমাদের কাজে লাগবে। এটার চার্জ হচ্ছে হলো +2/3 ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের চার্জের 2/3 অংশ, একটা ইলেকট্রনের চার্জের 2/3 অংশ। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ডাউন কোয়ার্ক, একটা কি কোয়ার্ক ভাইয়া, ডাউন কোয়ার্ক। ডাউন কোয়ার্কের চার্জ কত ভাইয়া, -1/3e, মানে একটা ইলেকট্রনের 1/3 অংশ হচ্ছে ডাউন কোয়ার্কের চার্জ। ঠিক আছে, এটা একটু মুখস্থ করেন। আপ কোয়ার্কের চার্জ কত, হচ্ছে +2/3e, মানে একটা ইলেকট্রনের চার্জের 3/2 অংশ, একটা ইলেকট্রনের চার্জের 3/2 অংশ। আপনি কি বুঝতে পেরেছেন, একটা ইলেকট্রনের চার্জের কত অংশ ভাইয়া, 3/2 অংশ। আচ্ছা, অস্থায়ী কোয়ার্ক, অস্থায়ী কোয়ার্ক আবার 4 রকমের ভাইয়া। অস্থায়ী কোয়ার্ক আছে কয়টা, 4টা। অস্থায়ী কোয়ার্ক আছে আমাদের 4টা, কি কি, টপ, বটম, স্ট্রং, আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের ভাইয়া চার্ম। কি কি বললাম ভাইয়া, টপ, বটম, স্ট্রং, চার্ম। টপ, বটম, স্ট্রং, চার্ম। টপ, বটম, স্ট্রং, চার্ম। মনে থাকবে তো? আমরা এখানে একটা সূত্র লিখবো। হ্যাঁ, এই জায়গাটুকু একটু খালি করি, এখানে মনে রাখবেন। ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন গঠন। দেখেন, প্রোটন ইকুয়াল টু মনে রাখবেন হলো ভাইয়া, প্রোটন ইকুয়াল টু হচ্ছে হলো, প্রোটন মানে হচ্ছে হলো, প্রোটন যেভাবে গঠিত হয়, প্রোটন গঠিত হবে হলো দুইটা আপ কোয়ার্ক। কি বলছি ভাইয়া, প্রোটন গঠিত হবে দুইটা আপ কোয়ার্ক। ভালোভাবে বুঝেন, প্রোটন কিভাবে গঠন হয়, প্রোটন গঠন হবে দুইটা আপ কোয়ার্ক, দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক। একটা সূত্র আবার বলতেছি, প্রোটন কিভাবে গঠিত হয় ভাইয়া, প্রোটন গঠিত হয় দুইটা আপ কোয়ার্ক। প্রোটন কিভাবে গঠিত হয় ভাইয়া, দুইটা আপ কোয়ার্ক দিয়ে। প্রোটন কিভাবে গঠিত হয় ভাইয়া, দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক দিয়ে। হ্যাঁ, মানে ডাউন কোয়ার্কের কি দিয়ে, চার্জ দিয়ে। ডাউন কোয়ার্কের কি দিয়ে ভাইয়া, চার্জ দিয়ে। আর নিউট্রন কিভাবে গঠিত হয় ভাইয়া, নিউট্রন ইকুয়াল টু হচ্ছে হলো একটা আপ কোয়ার্ক প্লাস দুইটা ডাউন কোয়ার্ক। এবার কখনো যদি আসে যে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে, যদি মনে ধরেন আপনাদের এটা তো মুখস্থ রাখতে হবে, প্রোটনের চার্জ যদি জিজ্ঞেস করতে চায়, হ্যাঁ, প্রোটনের চার্জ +1 এবং নিউট্রনের চার্জ 0 কেন, এটা যদি এখন এখান থেকে একটু কোশ্চেন কিভাবে আসে সেগুলো দেখি। আপনাদের কি এমসিকিউ আসবে এবং খ নং এর কোশ্চেন আসবে। ঠিক আছে, আগে খ নং এর কোশ্চেনটা আমরা একটু দেখি।
প্রোটনের চার্জ +1 হলেও নিউট্রনের চার্জ কেন 0? ঠিক আছে, দেখেন এটার উত্তর হবে একেবারেই সহজ। একটু আগে আমরা শিখে আসছি যে প্রোটন কিভাবে গঠিত হয় এবং নিউট্রন কিভাবে গঠিত হয়। তো প্রোটন কিভাবে গঠিত হয় ভাইয়া? প্রোটন ইকুয়াল টু হচ্ছে হলো দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্কের চার্জ। ঠিক আছে, মনে রাখবেন এটা হচ্ছে ডাউন কোয়ার্কের কি চার্জ হবে। তাহলে দেখেন দুই ইন্টু আপ কোয়ার্কের চার্জ। একটু আগে মনে করে দেখেন আপ কোয়ার্কের চার্জটা কি ছিল আমাদের ভাইয়া? আপ কোয়ার্কের চার্জটা কি ছিল ভাইয়া? আপ কোয়ার্কের চার্জটা ছিল হলো আমাদের +2/3 E। ঠিক আছে, তারপরে প্লাস একটা, এটাকে একটু আগে মনে করে দেখেন এই আগের টপিকে আমাদের যে আগে বোর্ডটা মুছে দিলাম সেখানে আমাদের লেখা ছিল 1 ইন্টু ডাউন কোয়ার্কের চার্জ কত ভাইয়া? -1/3 E। ঠিক আছে, এখান থেকে দেখেন আমরা যদি লসাগু নিই, এটা থেকে লসাগু হবে 3 লসাগু, এটা হবে 4E মাইনাস, দেখেন প্লাস মাইনাসে -1E। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে কত ভাইয়া? 3E ডিভাইডেড বাই, ঠিক আছে দেখেন 3, তার মানে পজিটিভ থাকতেছে, মানে আলটিমেটলি আমাদের +1E থাকতেছে। তার মানে কত ভাইয়া আমাদের? এই যে দেখেন প্লাস, মানে একটা ইলেকট্রনের চার্জের মানে পুরো ফুল একটা ইলেকট্রনের চার্জের সমান প্রোটনের চার্জ, কিন্তু সেটা কত হবে ভাইয়া? পজিটিভ হবে। একটা ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীত, অর্থাৎ কি পজিটিভ হবে। বুঝতে পারছি মনে হয় আপনাদেরকে আমি। তাহলে আমি যদি নিউট্রনেরটা বলি, নিউট্রন, সেই ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? নিউট্রন ইকুয়াল টু হচ্ছে আমাদের একটা আপ কোয়ার্ক প্লাস দুইটা ডাউন কোয়ার্ক। একটা আপ কোয়ার্ক প্লাস দুইটা ডাউন কোয়ার্ক। তাহলে মানগুলো বসিয়ে দেন। 1 ইন্টু হচ্ছে আমাদের কত আসবে ভাইয়া? +2/3E, এখানে প্লাস দিয়ে 2 ইন্টু -1/3E। এখান থেকে যদি আপনারা লসাগু নেন, 3 লসাগু, তাহলে আমাদের 2E, এখানে দেখেন -2E, কাটাকাটি করলে আমাদের উপরে আসবে 0 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু আমাদের আসবে 0। তাহলে দেখেন প্রোটনের চার্জ প্লাস মানে ইলেকট্রনের সমান কিন্তু বিপরীত +1 হলেও ইলেকট্রন নিউট্রনের চার্জ কত হচ্ছে ভাই আমাদের? পরবর্তী টপিকে চলে যাই আমরা। নিচের কোনটি অস্থায়ী কণা? ঠিক আছে, সবাই ঝটপট উত্তর দিয়ে ফেলবেন। হ্যাঁ, নিচের কোনটি অস্থায়ী কণা? দেখেন এখানে আমাদের আছে হলো বলেন তো দেখি এখানে আমাদের কোনটা উত্তর ভাইয়া? নিচের কোনটি অস্থায়ী কণা? তাহলে দেখেন আমাদের মোটামুটি এই যে টপিকটা পড়া শেষ। মোট কণিকা সমূহ এবং এগুলো আমরা পড়ে ফেলছি। তারপর আমাদের কি আছে ভাইয়া? দেখেন ইতিহাস হবে, স্থায়ী কণিকার ইতিহাস। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন।